আপনারা শুনছেন হরর সাসপিসিয়াস পয়েন্ট। ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এগুলি ক্যান্সারের কারণ। নাম জানা বা অজানা কিছু বিখ্যাত লেখকের গল্পের টালি নিয়ে সাজানো আমাদের এই নিবেদন হরর সাসপিসিয়াস পয়েন্টে জানাই সকলকে স্বাগত। আজকে আমাদের চ্যানেলে স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমসের কাহিনী স্ক্যান্ডাল ইন বহেমিয়া। গল্প পাঠে ওয়াটসনের ভূমিকায় শামীম, শার্লক হোমসের চরিত্রে আমি অনিব্রত, বহেমিয়ার রাজার চরিত্রে সুদীপ এবং আইরিন অ্যাডলারের চরিত্রে পম্পা। তো শুরু হচ্ছে আজকের আমাদের গল্প, স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমসের কাহিনী স্ক্যান্ডাল ইন বহেমিয়া। শার্লক হোমসের চোখে নাকি তিনিই একমাত্র মহিলা পদবাচ্য স্ত্রীলোক। তার মানে এই নয় যে মেয়েটির প্রতি দুর্বলতা ছিল হোমসের, যার মন ঘড়ির কাঁটার মতো সুসংযত, কোনো ভাবাবেগ সেখানে ঠাঁই পায় না। হিসেবি মন আর তীক্ষ্ণ দৃষ্টির একটা যন্ত্র বললেই চলে তাকে। ভাবালুতার কোনো দামই নেই তার কাছে। বিচার শক্তি নাকি ঘুলিয়ে যায় এসব দুর্বলতাকে প্রশ্রয় দিলে। তা সত্ত্বেও আইরিন অ্যাডলারকে শ্রেষ্ঠ মহিলার সিংহাসনে বসিয়েছিল শার্লক হোমস। বিয়ের পর থেকে হোমসের সঙ্গে যোগাযোগ কমে এসেছিল আমার। নিজের সংসার আর ঘর নিয়েই আমি তখন মশগুল। হোমস সামাজিকতার ধার ধারে না। বেকার স্ট্রিটের ডেরায় রাশি রাশি বই, গোয়েন্দাগিরি আর কোকেনের নেশা নিয়ে সে রইল সম্পূর্ণ এক আলাদা জগতে। মাঝে মাঝে খবরের কাগজে চোখ পড়ত তার চমকপ্রদ কীর্তি কাহিনীর সংবাদ। নতুন করে ডাক্তারি শুরু করার পর একদিন রাত্রে রুগী দেখে বাড়ি ফিরছি। বেকার স্ট্রিটে পাশ দিয়ে যাচ্ছি, এমন সময় চোখে পড়ল উপরে দ্রুত পায়ে পায়চারি করছে হোমস। পর্দার গায়ে দুবার ছায়া পড়ল তার লম্বা রোগা শরীরের। দেখলাম মাথা বুকের উপর ঝুঁকে রয়েছে, দুহাত পিছনে, অর্থাৎ কোকেনের নেশা কাটিয়ে উঠেছে হোমস। কাজের নেশায় বুধ হয়েছে। মাথায় সমস্যার ভূত চেপেছে বলেই এত ছটপট করছে সে ঘরময়। উঠে এলাম ওপরকার ঘরে। হোমস আমাকে দেখল, খুশি হল, কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করল না। চুরুটের বাক্স এগিয়ে দিয়ে সুরাপাত্রের দিকে আঙুল তুলে দিয়ে বসতে বলল হোমস। তারপর তন্ময় চোখে চেয়ে রইল আমার দিকে। বিয়ে করে বেশ সুখী হয়েছ দেখছি, আর 7.5 পাউন্ড ওজনও বাড়িয়েছ। একটু ভুল হলো হোমস, 7.5 পাউন্ড নয়, তবে মোটামুটি কাছেই বললে 7 পাউন্ড। মাই মিস্টেক ডাক্তার, 7 পাউন্ড ঠিক। আবার ডাক্তারিও শুরু করেছো? হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? দেখে আরও দেখছি সম্প্রতি খুব ভিজেছ বৃষ্টিতে, আর একটা অকম্মারধারী ঝিজ উঠেছে বাড়িতে তোমার। মায়া ঠিক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি? সেকাল হলে তোমায় নির্ঘাত জ্যান্ত পুড়িয়ে মারা হতো। গত বৃহস্পতিবার গায়ে গিয়েছিলাম হেঁটে, ফিরেছি অতি কষ্টে। কিন্তু জামা কাপড় পাল্টানোর পরেও তুমি জানলে কি করে বলো তো? যাচ্ছে তাই ঝিটাকেও আমার স্ত্রী বিদায় করেছে, অথচ তুমি। তোমার বাঁ পায়ে জুতোর পাশাপাশি দুটো আঁচড়ের দাগ পড়েছে। কাদা তুলতে গিয়েছিল এমন কেউ যে ডাহা আনাড়ি, অর্থাৎ বৃষ্টির দিনে রাস্তায় বেরিয়েছিলে তুমি, এবং যে ঝিটি কেটে জুতো সাফ করিয়েছিলে ঝাল ঝেড়েছে সে জুতোর ওপরেই। তোমার গায়ে আয়োডোফার্মের গন্ধ, টানাতে বুড়ো আঙুলে সিলভার নাইট্রেটের কালচে দাগ, আর স্টেথিস্কোপ রাখার জন্য উঁচু টুপি দেখে যে কেউই অনায়াসে বলে দিতে পারবে রুগী নিয়ে ব্যস্ত রয়েছে আমাদের ডাক্তার। এত সহজ করে বললে যে মনে হলো আপনারই বলা উচিত ছিল। হোমস চেয়ারে বসল, তারপর চুরুট ধরালো।
হোমস বলল। তুমি দেখো ঠিকই ওয়াটসন, কিন্তু খুঁটিয়ে দেখো না। তোমার সঙ্গে আমার তফাৎ সেইখানেই। যেমন ধরো, নিচের হলঘর থেকে এই ঘরে উঠবার সিঁড়ি তুমি দেখেছো? হ্যাঁ, তা তো দেখেছি, নিশ্চয়ই। তা কতবার দেখেছো? আর তা ধরো কয়েকশো বার তো বটেই। তাহলে বলতে পারবে কটা ধাপ আছে সিঁড়িতে? বলতে পারবো না। কিন্তু আমি পারবো, কেননা তুমি শুধু দেখেছো কিন্তু অবজার্ভ করনি। আমি করেছি। 17টা ধাপ আছে সিঁড়িতে। দাঁড়াও, আমার ব্যাপার নিয়ে তুমি লেখালেখি শুরু করেছো বলেই তোমাকে একটা জিনিস দেখাই। এ নাও, এই চিঠিটা একটু পড়ো তো, চড়ে পড়ো। টেবিলের ওপর পড়ে থাকা একটা গোলাপি খাম আমার দিকে নিক্ষেপ করলো হোমস। দেখলাম চিঠির কাগজ বেশ পুরু, কিন্তু তারিখ, সই, ঠিকানা কিছুই নেই। আজ রাত 7:45 একটা অত্যন্ত গোলমেলে ব্যাপারে পরামর্শ করার জন্যে মুখোশ পরে এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করবেন, ঘরে থাকবেন। রহস্যের গন্ধ পাচ্ছি। তোমার কি মনে হয়? সূত্র হাতে না আসা পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছানো মারাত্মক ভুল ওয়াটসন। চিঠিটা দেখে তোমার কি মনে হয়? চিঠি যিনি লিখেছেন তিনি বড় লোক। কাগজটা তো দেখছি রীতিমতো শক্ত, মজবুত আর দামিও মনে হচ্ছে। খাঁটি কথা। এই কাগজটা ইংল্যান্ডে পাওয়া যায় না। একটু আলোর সামনে ধরো। কাগজটাকে আলোর সামনে ধরলাম। জলছাপটা স্পষ্ট দেখতে পেলাম। জি এর পাশে ই, একটা পি, আর জি এর সঙ্গে টি। কি বুঝলে? কারিগরের নাম বা মনোগ্রাম? না, জি এর সঙ্গে টি থাকার মানে গেসেলসাফট। এটা একটা জার্মানি শব্দ, মানে কোম্পানি। আমরা যেমন কোম্পানিকে সিও লিখি, ওরাও তেমনি গেসেলসাফটকে এইভাবে লেখে। আর পি মানে হচ্ছে পেপার। আর বাকি রইল ই আর জি। এর মানেটা কন্টিনেন্টাল গ্যাজেটিয়ার দেখলে বোঝা যাবে। তার থেকে বাদামি রঙের ইয়া মোটা একখানি বই নামিয়ে পাতা উল্টালো হোমস। ইগ্রোনিস, ইগ্রিয়া, আর এই হলো বহেমিয়া। জার্মান শব্দ, বুঝলে? কাঁচ আর কাগজের কারখানার জন্য বিখ্যাত। কি কি বুঝলে? কাগজটা তৈরি হয়েছে বোহেমিয়ায়। আর যে পত্রলেখক, তিনি একজন জার্মান। দেখো, চিঠি লেখার কায়দা দেখেই বোঝা যায় জার্মানদের ভাষায় এমন কাঠখোট্টা টাইপের হয়। আর একটা কথা, ভদ্রলোক কিন্তু এসে গেছেন। কথা শেষ হতে না হতেই ঘোড়ার পায়ের টকবক শব্দ, গাড়ির চাকার ঘর আওয়াজ এবং দৌড় গড়ার ঘন্টা ধ্বনি শোনা গেল। দু ঘোড়ায় টানা গাড়ি মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছি। জোড়া ঘোড়ায় টানা ব্রোহাম গাড়ি। এক একটা ঘোড়ার দাম কমসে কম 150 গিনি ওয়াটসন। ওয়াটসন, এ কেসে টাকা আছে। বেশ ভালোই তো। যাক, আমি তাহলে যাই। একদমই না, কেসটা ইন্টারেস্টিং। না থাকলে কিন্তু আফসোস করতে হবে তোমাকে। একটা ধীর স্থির ভারিক্ষী পদশব্দ সিঁড়ি বেয়ে উঠে আসতে স্তব্ধ হলো দরজার সামনে। পরক্ষণেই টোকা পড়ল পাল্লায়। বেশ জোরে গাঁট ঠোকার আওয়াজ, যেন কর্তা ব্যক্তি কেউ। ভেতরে আসুন। ঘরে যিনি ঢুকলে মাথায় রীতিমতো ঠেঙা, 6.5 ফুটেরও বেশি হবে হাইট, হারকিউলিসের মতন গরম পেটুন, পোশাক দারুণ দামি কিন্তু ভীষণ জমকালো, ইংল্যান্ডের রুচিতে আটকায়। সারা গায়ে কুবেরের সম্পদ যেন ঢেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মাথায় হ্যাঁ আধখানা মুখ তার কালো মুখোশে ঢাকা। একটা হাত মুখোশ ছুঁয়ে রয়েছে, যেন ঢুকবার আগে এই মাত্র লাগালেন। মুখের নিচের দিকে প্রখর ব্যক্তিত্ব যেন ছিটকে বেরোচ্ছে। মোটা ঠোঁট আর লম্বা থুতনিতে গোয়ার তুমি গাজোয়ারি
আর মনের জোর বেশ স্পষ্টভাবেই ফুটে উঠেছে। রুক্ষ জার্মান উচ্চারণে বললেন, চিঠি পেয়েছেন? এই বলেই পর্যায়ক্রমে আমার আর হোমসের দিকে তাকালেন, যেন বুঝে উঠতে পারছেন না যে কার সঙ্গে তিনি কথা বলবেন। বসুন। ইনি আমার বন্ধু এবং সহকারী ডক্টর ওয়াটসন। আর কার সঙ্গে কথা বলছি জানতে পারি কি? আমার নাম কাউন্ট ফন ক্র্যাব, বোহেমিয়ার খানদানি আদমি আমি। একে বিশ্বাস করা চলে তো? আমি উঠে দাঁড়াতে যাচ্ছি, কিন্তু হোমস টেনে আমাকে বসিয়ে দিল। হোমস বলল, হয় দুজনে শুনবো, না হয় শুনবো না। এর সামনে বলুন। কাঁধ ঝাঁকি দিয়ে কাউন্ট বললেন, তাহলে কথা দিন অন্তত 2 বছর এ ব্যাপারে প্রকাশ করবেন না। করলে ইউরোপের ইতিহাস অন্যরকম দাঁড়াতে পারে। আই প্রমিস। বললাম আমি আর হোমস। আমাকে যিনি পাঠিয়েছেন তিনি চান না আমার পরিচয় ফাঁস হয়ে যাক। মুখোশ লাগিয়েছি সেই কারণে। আমার আসল নামও আপনাকে বলিনি। জানি। বোহেমিয়ার আমস্টাইন রাজবংশের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য এত সাবধান হতে হচ্ছে। সোফায় হেলান দিয়ে চোখ বুজে হোমস বলল, তাও জানি। অবাক হয়ে রইলেন রহস্যময় মক্কেল। হোমসের নাম ডাক যে অকারণেই হয়নি সেটা তিনি যেন এইমাত্র বুঝতে পারলেন। চোখ খুলল হোমস, তারপর বলল, ইউর মেজেস্টি যদি মন খোলসা করে সব কিছু বলেন তাহলে আমার দিক থেকে পরামর্শ দিতে একটু সুবিধা হয়। তড়াক করে লাফিয়ে উঠলেন বিরাট দেহী আগন্তুক। দুমদাম করে ঘরময় কিছুক্ষণ চরকি পাক দিয়ে একটানে মুখোশ খুলে দিয়ে তিনি নিক্ষেপ করলেন মেঝেতে। হ্যাঁ হ্যাঁ, আমিই রাজা। অত লুকোছাপা কিসের? আমিও তো তাই বলি। আপনি মুখ খোলার আগেই বুঝেছিলাম আজ আমার ঘরে পায়ের ধুলো দিয়েছেন স্বয়ং ডিউক। ব্যাপারটা এতই গোপনীয় যে কাউকে বিশ্বাস করতে পারেনি। প্রাহা থেকেই ছদ্মবেশ ধরে আসছি। শুরু করুন। বছর 5 আগে ওয়ারস নগরে নামকরা অভিনেত্রী আইরিন আডলারের সঙ্গে আমার আলাপ হয়। নামটা শুনেছেন নিশ্চয়ই। ডাক্তার, একটু নামের লিস্টটা বের করো তো। নামী ব্যক্তিদের যাবতীয় বৃত্তান্ত লিখে রাখত হোমস, দরকার মতো তা কাজে লাগত। আইরিন অ্যাডলারের নাম পেলাম একজন ইহুদি প্রফেসর আর মিলিটারি অফিসারের নামের মধ্যে। দাও। নিউ জার্সিতে জন্ম, 1858 সালে। আচ্ছা, ইম্পেরিয়াল ওয়ারাস রঙ্গমঞ্চের মূল গায়িকা। থিয়েটার ছেড়ে দিয়ে লন্ডনে আছেন। আচ্ছা, বুঝেছি। একে যেসব চিঠি লিখেছেন তা এখন ফেরত চাইছেন, এই তো? তাই বলতে পারেন। লুকিয়ে বিয়ে করেছিলেন? মোটেই না। দলিল টলিল বা সার্টিফিকেট জাতীয় কিছু আছে কি? একদম না। তাহলে সে চিঠি যে আসল তা প্রমাণ করা যাবে কি করে? আমার হাতের লেখা দেখে। হাতের লেখা জাল করা যায়। প্যাডের কাগজ আমার। তাও চুরি করা যায়। শিলমোহরটাও আমার। ওটাও নকল করা যায়। আমার ফটো। সে আর এমন কি, ওটাও কিনতে পাওয়া যায়। কিন্তু দুজনে একসঙ্গে আছি যে ফটোতে। সর্বনাশ! তাহলে তো খুব কাঁচা কাজ করেছেন ইওর মেজেস্টি। তখন কি আর কাণ্ডজ্ঞান ছিল আমার? বয়স কম, যুবরাজ ছিলাম। এখনই তো মোটে 30 বছর বয়স আমার। ফটোটা ওর কাছ থেকে সরাতে হবে। সেই চেষ্টাও হয়েছে, পারিনি। তাহলে কিনে নিন। বেচবে না। চুরি করান। 5 বার চেষ্টা করেছি। 2 বার চোর দিয়ে, 1 বার দেশ বেড়ানোর সময় মালপত্র সরিয়ে, আর 2 বার পথে ঘাপটি মেরে থেকে। একবারও পারিনি। আর ছবি নিয়ে কি করতে চান উনি? স্ক্যান্ডিনেভিয়ার রাজকন্যের সঙ্গে শিগগিরই বিয়ে হবে আমার। মেয়েটি যদি জানতে পারে আমার চরিত্র ভালো নয়, বিয়ে ভেঙে যেতে পারে। আইরিন আডলার ছবিখানা সেইখানেই পাঠাবে। অলরেডি পাঠিয়ে দেননি তো? না, বিয়ের কথা যেদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সেই দিনই পাঠাবে, অর্থাৎ সামনের সোমবার। হাই তুলে হোমস বলল,
3টে দিন পাচ্ছি হাতে। আপনি লন্ডনে আছেন তো? হ্যাঁ, ল্যাংহামে পাবেন আমাকে। খবর দিয়ে দেবো আপনাকে। তবে দেনা পাওনার ব্যাপারটা কি হবে? আর যা বলবেন তাই হবে। রাজ্যের খানিকটা দিয়ে দিতে পারি ফটোর দাম হিসেবে। আর হাত খরচ? একটা চামড়ার ব্যাগ বার করে টেবিলে রাখলো গ্র্যান্ড ডিউক। এর মধ্যে 300 মোহর আর 700 পাউন্ডের নোট আছে। রসিদ লিখে দিল হোমস। ইউর ম্যাজেস্টি, আইরিন অ্যাডলারের ঠিকানাটা কি? ব্রায়োনি লিজ, সার্পেন্টাইন অ্যাভিনিউ, সেন্ট জনস উড। আচ্ছা, ফটোটা কি ক্যাবিনেট সাইজের? হ্যাঁ। গুড নাইট ইউর ম্যাজেস্টি, শীঘ্রই খবর পাবেন। গাড়ির আওয়াজ দূরে মিলিয়ে গেল। হোমস বলে উঠল, ওয়াটসন, কাল বিকেল 3টে নাগাদ চলে এসো। এই নিয়ে একটু আলোচনা করতে হবে। পরদিন ঠিক 3টের সময় গেলাম। হোমস সকাল 8টায় বেরিয়েছে, তখনও ফেরেনি। আগুনের চুল্লির ধারে বসে রইলাম ফেরার পথ চেয়ে। ঘড়িতে ঢং ঢং করে 4টে বাজতেই দরজা খুললে ঢুকলো একজন কদাকার সহিস। পোশাক নোংরা, মুখে দাড়ি মুখ, চোখ রাঙা, ভাবভঙ্গি যেন মাতালের মতো। 3-3বার আপাদ মস্তক ভালো করে চোখ বোলানোর পর চিনলাম বহুরূপী হোমসকে। শোয়ার ঘর থেকে 5 মিনিট পরেই বেরিয়ে এলো টুইট স্যুট পরা ভদ্রলোকের চেহারায়। আগুনের সামনে পা ছড়িয়ে বসে পেট ফাটা হাসি হাসলো বেশ কিছুক্ষণ ধরে। হোমস, ব্যাপারটা কি? বুঝলে ওয়াটসন, দারুণ মজা হয়েছে কিন্তু আজ সকালে। আইরিন অ্যাডলারের বাড়ি পাহারা দিচ্ছিলে বুঝি? কিছুটা ঠিক বলেছো। ভ্যাগাবন্ডের ছদ্মবেশে বেরিয়েছিলাম আজ সকাল 8টায়। আর গাড়োয়ান আর ভ্যাগাবন্ডের খুব মাখামাখি সম্পর্ক থাকে, এটা তুমি জানো নিশ্চয়। তাই খবর পেতে অনেক সুবিধা হয়। ব্রায়ানি লজ বাড়িটা দোতলা, রাস্তার উপরেই, পেছনে বাগান, আর ডান দিকে সাজানো বসবার ঘর। বড় বড় তার জানলা। বাগানের প্রাচীর বরাবর একটা নোংরা গলি ঢুকেছে ভেতরে। ভ্যাগাবন্ডরা ঘোড়া দোলাই মালাই করছিল সেখানে। আমিও হাত লাগালাম। বিনিময়ে পেলাম বুঝলে 2টো পেনি, 8 বোতল মদ, তামাক আর আইরিন অ্যাডলারের সম্পর্কে অনেক খবর। নির্ঝঞ্ঝাট মহিলা, ভোরে বেড়াতে যাওয়া আর কনসার্টে গান গাইতে যাওয়া ছাড়া রাস্তায় বেরোন না। 7টায় ফিরে ডিনার খান। পুরুষ বন্ধু শুধু একজনই, সুপুরুষ, প্রাণ শক্তিতে ভরপুর, গায়ের রং গাঢ়। রোজই আসেন, পেশায় উকিল। নাম হচ্ছে তার গডফ্রে নর্টন। খটকা লাগলো। আইরিন অ্যাডলারের সঙ্গে তার সম্পর্কটা স্রেফ উকিলের সঙ্গে মক্কেলের সম্পর্ক না, ভালোবাসাবাসির ব্যাপারও আছে। প্রথমটা যদি ঠিক হয় তাহলে ফটো তার হেফাজতেই আছে, অর্থাৎ তদন্তের ক্ষেত্র আরও বাড়ল। ভাবছি কি করব, এমন সময় একটা গাড়ি এসে দাঁড়ালো বাড়ির সামনে। লাফিয়ে নামলেন এক ভদ্রলোক। চেহারা দেখে বুঝলাম ইনি গডফ্রে নর্টন। ব্যস্ত সমস্তভাবে গাড়োয়ানকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে বলে ঝিয়ের পাশ দিয়ে বোঁ করে ঢুকে গেলেন ভেতরে, যেন হরদম যাতায়াত আছে বাড়িতে। বুঝলে, ভেতরে রইলেন 8 ঘন্টা মতন, যা বুঝলাম। জানলা দিয়ে দেখলাম হনহন করে পায়চারি করছেন আর হাত পা নেড়ে উত্তেজিতভাবে কথা বলছেন। আইরিন অ্যাডলারকে খুব একটা দেখা গেল না। তারপর বেরিয়ে এলেন আগের চেয়েও ব্যস্তভাবে। গাড়োয়ানকে হেঁকে বললেন 20 মিনিটের মধ্যে রিজেন্ট স্ট্রিট হয়ে সেন্ট মনিকা চার্চে যেতে হবে। 8 গিনি বকশিস পাবে। পেছন নেব কিনা ভাবছিলাম, এমন সময় একটা ঝকঝকে গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়ালো। খুব তাড়াহুড়ো করেই ঘোড়া জোতা হয়েছে গাড়িতে। কোর্টের বোতাম লাগানোরও সময় পাননি কোচওয়ান। ঝড়ের মতন হলঘর থেকে বেরিয়ে এলেন আইরিন অ্যাডলার। গাড়িতে উঠেই হেঁকে বললেন, 20 মিনিটে সেন্ট মনিকার গির্জা চলো।
£8 বকশিস দেব। ঠিক এই সময় একটা ছ্যাঁকড়া গাড়ি এসে গেল সামনে। তড়াক করে লাফ মেরে ঢুকে গেলাম গাড়ির ভেতরে। চিৎকার করে বললাম, সেন্ট মনিকার গির্জায় চলো, 20 মিনিটের মধ্যে যেতে পারলে £8 বকশিস দেব। উল্কা বেগে গাড়ি পৌঁছালো গির্জার সামনে। ভেতরে ঢুকে দেখলাম আইরিন অ্যাডলার, গডফ্রে নর্টন আর পাদ্রি ছাড়া আর কেউ নেই। বেদির সামনে দাঁড়িয়ে 3 জন আমাকে দেখেই কিন্তু 3 জনেই দৌড়ে এলো আমার দিকে। আমি তো পুরো অবাক। গডফ্রে নর্টন টানতে টানতে আমাকে বেদির কাছে নিয়ে গেলেন। পর মুহূর্তে শুনলাম বিড়বিড় করে মন্ত্র পড়া হচ্ছে আমার কানের কাছে, এবং আমিও তা দিব্যি আউড়ে যাচ্ছি। জানি না, সাক্ষী দিচ্ছি হয়তো। অর্থাৎ গডফ্রে নর্টন আর আইরিন অ্যাডলারের বিয়েতে মধ্যস্থতা করছি আমি। চোখের নিমেষে বিয়ে হয়ে গেল। সবাই খুব খুশি। £1 পুরস্কারও পেলাম পাদ্রির কাছে। ব্যাপারটা বুঝলাম, সাক্ষী ছাড়া বিয়ে দেওয়া যাচ্ছিল না। বোঝো ব্যাপারটা। রাস্তা থেকে সাক্ষী আনতে গেলে সময় পেরিয়ে যেত, তাই আমাকে পেয়ে বলতে গেছে সকলে। মানে তুমি ভাবতে পারছো ওয়াটসন? আর হাসছিলাম ঠিক এই কারণে। আর তারপর গির্জার বাইরে এসে 2 জন গেলেন দুদিকে। যাওয়ার আগে গডফ্রে নর্টন বলে গেলেন সন্ধে নাগাদ আসবেন রোজকারের মতন। কোণে ফিরলেন বাড়িতে। আমিও এলাম এখানে তোড়জোড় করতে। তোড়জোড়? কিসের তোড়জোড়? খেয়ে নিয়ে বলবো, পেটে প্রচণ্ড আগুন জ্বলছে ওয়াটসন। কিন্তু বিকেলে তোমাকে দরকার। কাজটা কিন্তু বেআইনি ধরা পড়বার সম্ভাবনাও আছে। তুমি কি রাজি আছো? 100 বার। উদ্দেশ্য মতলের সব কিছুতেই রাজি আছি আমি, কিন্তু মতলবটা কি তোমার? খাবার এসে গেল। খেতে খেতে হোমস বলল, উদ্দেশ্য সত্যিই মহৎ। এখন 5টা বাজে। 2 ঘন্টা পর ব্রায়ানি লজে পৌঁছবো আমরা। আইরিন অ্যাডলার তখন খেতে ফিরবেন। হ্যাঁ, তারপর? আমি ভেতরে যাব, তুমি বাইরে থাকবে। বসবার ঘরে জানলার পাশে দাঁড়িয়ে থাকবে। হাতে একটা জিনিস রাখবে। চুরুটের মতো একটা লম্বাটে বস্তু বাড়িয়ে দিল হোমস আমার দিকে। কিচ্ছু না, ধোঁয়া বোম। ছুঁড়ে দিলে আপনা থেকে জ্বলে ওঠে। 4-5 মিনিট পর জানলা খুললে তুমি আমার হাতের দিকে নজর রাখবে। যখন দেখবে এইভাবে হাত নাড়াচ্ছি, তখন কি করবে? বোমাটা জানলা গলিয়ে ভেতরে ছুঁড়ে দিয়ে আগুন আগুন বলে চিৎকার করে উঠবে। ভিড় জমলে কিন্তু সরে পড়বে, রাস্তার অন্যদিকে গিয়ে দাঁড়াবে। আর 10 মিনিট পর আমিও আসবো সেখানে। বুঝেছ? হ্যাঁ, বুঝেছি। শোবার ঘরে গেল হোমস। ফিরে এলো পাদ্রির ছদ্মবেশে। শুধু পোশাক নয়, চোখ মুখের চেহারা পর্যন্ত পাল্টে গিয়েছে। হোমস অপরাধতাত্ত্বিক হওয়ায় অভিনয় জগৎ হারিয়েছে একজন কুশলী শিল্পীকে, বিজ্ঞান জগৎ হারিয়েছে একজন চুলচেরা বিশ্লেষককে। বেকার স্ট্রিট থেকে বেরোলাম 6:15। ব্রায়োনি লজের সামনে যখন পৌঁছালাম, তখন ল্যাম্পপোস্টের আলো জ্বলে উঠেছে। বাড়ির সামনেটা যত ফাঁকা হবে ভেবেছিলাম, দেখলাম ঠিক তা নয়। বেশ কিছু লোক এদিকে সেদিকে আড্ডা মারছে, নয় ঘোরাফেরা করছে। ওয়াটসন, নর্টন অ্যাডলারের বিয়ের ফলে আমাদের কাজ কিন্তু খুব সহজ হয়ে এলো। আইরিন অ্যাডলার এখন কখনোই চাইবেন না ছবিটা গডফ্রে নর্টনের চোখে পড়ুক, কিন্তু রেখেছেন কোথায় সেইটাই এখন সমস্যা। কোথায় বলে তোমার মনে হয়? সঙ্গে যে রাখেননি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ক্যাবিনেট সাইজের ছবি মেয়েরা পোশাকের মধ্যেও লুকিয়ে রাখতে পারে না। তাছাড়া যে কোনো মুহূর্তে গ্র্যান্ড ডিউকের লোক তাকে ধরে সাহায্য করতে পারে। তাহলে কারোর কাছেও রাখেননি, কেননা ছবিটা কয়েকদিনের মধ্যে দরকার হবে। তাছাড়া মেয়েরা যখন কিছু লুকায়, নিজেরাই লুকিয়ে রাখে, কারো সাহায্য নেয় না, বিশেষ করে যাদের আত্মবিশ্বাস আছে। কাজে ধরে নিচ্ছি ছবি তাঁর নাগালের মধ্যেই আছে, অর্থাৎ ওই বাড়ির মধ্যেই। বুঝলে ওয়াটসন? কিন্তু বাড়ি খোঁজাও তো হয়েছে। না না, ওকে খোঁজা বলে না। তুমি কি করে খুঁজবে? আমি তো খুঁজবো না। তুমি খুঁজবে না, তবে উনিই দেখিয়ে দেবেন। আর এই যে এসে গেছে গাড়ি। ওয়াটসন, লেগে পড়ো। মোড়ের মাথায় দেখা গেল গাড়ির আলো।
এসে দাঁড়ালো বাড়ির সামনে। সঙ্গে সঙ্গে প্রাপ্তিযোগের আশায় একজন নিচু ক্লাসের লোক দৌড়ে এসে দরজা খুলে ধরল। হ্যাঁ ম্যাডাম, এইদিকে আসুন ম্যাডাম, হ্যাঁ এইদিকে। দৌড়ে এলো আর একজন, প্রথমজনকে ধাক্কা মেরে সরিয়ে দিল। বকশিসটা নিজেই নেওয়ার আশায় লেগে গেল ঝগড়া। আরে মশাই ঠেলছেন কেন? মুশকিল তো। সরুন সরুন, ধাক্কা মারবেন না, আমি আগে এসেছি। এত ঝামেলা কেন? একটু একটু নামতে দিন, কি মুশকিল, একটু নামতে দিন। ছুটে এলো আরও অনেক। দুটো দল হয়ে যেতেই শুরু হলো হাতাহাত, খুঁশোখুশি, লাঠালাঠি। হোমস দৌড়ে গেল আইরিন অ্যাডলারকে বাঁচাতে, কি করছেন কি? সরুন 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 এখান থেকে, সরুন। কিন্তু লাঠি খেয়ে কাতরে উঠে লুটিয়ে পড়ল রাস্তায়। রক্ত ঝরতে লাগলো তার মুখ বেয়ে। দেখেই ফর্সা হয়ে গেল হামলাবাজরা। অন্যদিক থেকে কয়েকজন ছুটে এসে ঘিরে ধরল জখম পাত্রীকে। আইরিন অ্যাডলার ততক্ষণে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেছেন। সেখান থেকেই তিনি জিজ্ঞাসা করলেন, চোটটা কি মারাত্মক? না না, বেঁচে আছে দেখছি এখনো, নিঃশ্বাস তো চলছে। কিন্তু হাসপাতাল পর্যন্ত যে নিয়ে যাওয়া যাবে সেটা কিন্তু বলতে পারছি না। ম্যাডাম একটু ভেতরে নিয়ে যাব? নিশ্চয়ই, বসবার ঘরে এনে সোফায় শুইয়ে দাও। ধরাধরি করে হোমসকে নিয়ে শুইয়ে দেয়া হলো সোফায়। আলো জ্বলে উঠল। জানালার পর্দা টানা হলো না। দেখলাম ভদ্রমহিলা নিজেই শুশ্রূষা করছেন আহত পাত্রীকে। ধোঁয়া বোমা হাতে নিয়েই তৈরি হলাম, সংকেত পেলেই ছুঁড়ব। কষ্টে সৃষ্টে সোফায় উঠে বসেছে হোমস। বাতাসের অভাবে বুক যেন ফেটে যাচ্ছে। একজন ঝি গিয়ে খুলে দিল জানালাটা। সঙ্গে সঙ্গে সেই বিশেষ কায়দায় হাত তুলল হোমস, এবং আমিও ঘরকে উদ্দেশ্য করে ধোঁয়া বোমাটা ছুঁড়ে দিলাম। আগুন ধরেছে, আগুন আগুন! একই সঙ্গে সমস্বরে আকাশ ফাটা চিৎকার আরম্ভ করলো রাস্তার লোকজন। গনগন করে পঞ্জীভূত ধোঁয়া বেরিয়ে এলো জানলা দিয়ে। প্রচণ্ড হট্টগোলের মধ্যে কেউ কেউ টেনে লম্বা দিল সেখান থেকে। তারই মাঝে শুনতে পেলাম হোমসের গলা, আগুন টাগুন সব বাজে কথা, কেউ নিশ্চয়ই ভয় দেখাচ্ছে। আপনারা কেউ প্যানিক করবেন না, এইটা একটা ফলস অ্যালার্ম। আপনারা সব শান্ত হন, আপনারা শান্ত হন সব। সরে এলাম রাস্তার কোণে। 10 মিনিট এখানেই দাঁড়ালাম। হোমস এসে আমাকে টেনে নিয়ে দ্রুত পদক্ষেপে এগিয়ে চলল বাড়ির দিকে। সাব্বাস ডাক্তার। হোমস, ফটোটা কোথায় আছে জেনে ফেলেছি। কি করে জানলি? উনি দেখিয়ে দিলেন। মানে কিছুই যে বুঝলাম না। রাস্তার লোকগুলো যে আমার ভাড়াটে অভিনেতা তা নিশ্চয়ই বুঝেছো তুমি। হ্যাঁ, সেটা সন্দেহ হয়েছিল আমারও। বুঝলে ওয়াটসন, গোলমালের শুরুতে দৌড়ে গিয়েই 2 হাত মুখে রগড়ে নিয়েছিলাম। আগে থেকেই লাল রং মেখে রেখেছিলাম হাতে। জখম হওয়ার ভান করতেই বৈঠকখানা ঘরে না ঢুকিয়ে পারলেন না ভদ্রমহিলা। বাড়ির কোন ঘরে ফটো লুকিয়ে রেখেছেন সঠিক জানতাম না। বসবার ঘরও হতে পারে, শোবার ঘরও হতে পারে, সেটা জানবার জন্য ঘরের মধ্যে ধোঁয়া বোম ছোড়ালাম তোমাকে দিয়ে। বাড়িতে আগুন লাগলে মেয়েরা আগে সবচেয়ে দামি জিনিস বাঁচাতে ছুটে যায়। মায়েরা দৌড়ায় বাচ্চার দিকে, কুমারীরা গয়নার দিকে, আর আইরিন অ্যাডলার দৌড়ালেন ঘন্টার দড়ির ওপরকার একটা সিঙ্গেল প্যানেলের দিকে। ওটার আধখানা টেনে সরাতেই ভেতরকার ফাঁকে দেখলাম ফটোটা। তারপরে যখন বললাম আগুন লাগেনি, উনি যেখানকার ফটো সেখানেই রেখে দিয়ে ধোঁয়া বোমটার দিকে একবার তাকিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। সেই ফাঁকেই ছবিটা সরিয়ে নিলে হতো, কিন্তু কোচোয়ান লোকটা ঘরে ঢুকে এমন কটমট করে চেয়ে রইল আমার দিকে যে ভরসা হলো না। তবে বেশি তাড়াহুড়ো না করাই ভালো, ধীরে সুস্থে কাজ করলে কাজটা বরং ভালোই হবে। ওয়াটসন, তাহলে এবার কি করবে? কিছুই করবো না, শুধু কাল সকাল 8টায় খোদ মহারাজাকে নিয়ে যাব আইরিন অ্যাডলারের বসবার ঘরে। উনি অবশ্য নেমে এসে আমাদের কাউকে দেখতে পাবেন না, সেই সঙ্গে দেখবেন ফটোও নেই খুপড়ির মধ্যে। আমি চাই মহারাজ নিজের হাতেই ছবিটা উদ্ধার করুন। আর দেরি নয়, এক্ষুনি লিখে জানাচ্ছি মহারাজকে। বেকার স্ট্রিটে পৌঁছে গেলাম কথা বলতে বলতে। দরজার সামনে দাঁড়িয়ে চাবির জন্যে পকেটে হাত দিল হোমস।
অমনি কানের কাছে শুনলাম স্বাগত ভাষণ। গুড নাইট মিস্টার শার্লক হোমস। রাস্তায় তখন লোকজন গম করছে। মনে হলো অলস্টারধারী শীর্ণকায় এক ছোকরার দিক থেকেই ভেসে এলো কথাটা। হন করে আমাদের পাশ দিয়ে সে চলে গেল সামনে। শোন দৃষ্টিতে সেদিকে চেয়ে মৃদু স্বরে হোমস বলল, চেনা গলা, কিন্তু কিন্তু লোকটা কে? খুব চেনা লাগলো ওয়াটসন গলাটা। সে রাতে আমার আর বাড়ি ফেরা হলো না, বেকার স্ট্রিটেই থেকে গেলাম। পরদিন সকাল হতে না হতেই হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন বোহেমিয়ার গ্র্যান্ড ডিউক। ঢুকেই হোমসের কাঁধ খামচে ধরে ব্যগ্রকণ্ঠে বললেন, পেয়েছেন? এখনো পাইনি, কিন্তু এবার পাবেন। তাহলে চলুন, আর দেরি নয়। নিচে নেমে এলাম। ব্রুহাম গাড়ি চেপে রওনা হলাম ব্রাউনি লজের অভিমুখে। যেতে যেতে হোমস বলল, আইরিন অ্যাডলারের বিয়ে হয়ে গেছে। বলেন কি? কবে? কালকেই। কার সঙ্গে? উকিল গডফ্রে নর্টনের সঙ্গে। কিন্তু আইরিন কি তাকে ভালোবাসে? আশা করি বাসেন, আর বাসেন বলেই আপনাকে তিনি ভালোবাসেন না। তাই আপনার ভালো মন্দ নিয়ে তার আর মাথা ব্যথাও থাকবে না। বোবা হয়ে গেল গ্র্যান্ড ডিউক। বিষাদ আবরণে আবৃত রইলেন পথের বাকিটুকু। উদ্বেলিত আবেগ প্রকাশ করলেন না বাইরে। ব্রাউনি লজের সামনে গিয়ে দেখি দরজাটা খোলা। সিঁড়িতে দাঁড়িয়ে একজন বুড়ি ঝি আমাদের দেখে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আপনি কি মিস্টার শার্লক হোমস? চমকে উঠল হোমস। হোমস বলল, হ্যাঁ, আমি শার্লক হোমস। দিদিমণি আজ ভোর 5:15 ট্রেনে চলে গেছেন, স্বামীকেও নিয়ে গেছেন, বলে গেছেন আপনি আসতে পারেন। সে কি, ইংল্যান্ড ছেড়ে দিয়েছেন নাকি? হোমসের মুখখানা ফ্যাকাশে হয়ে গেল। মনে হলো এই বুঝি ঢলে পড়ে যাবে। হ্যাঁ, আর ফিরবেন না। ঝেঁকে সরিয়ে বসবার ঘরে ঢুকল হোমস। তছনছ ঘরের অবস্থা। দেরাজগুলো খোলা, তাকগুলো সবই ফাঁকা। ঘণ্টার দড়ির ওপরের ঢিলে তক্তাটা ভেঙে ফেলল হোমস। ভিতর থেকে বার করল আর একটা ফটো আর একটা চিঠি। ফটোটা আইরিন অ্যাডলারের, আর চিঠিটা শার্লক হোমসের। খামের ওপর তার নামের তলায় লেখা, শার্লক হোমস না আসা পর্যন্ত এ চিঠি যেন এখানেই থাকে। খামটা ছিঁড়ে ফেলল হোমস। রাত 12টার সময় লেখা হয়েছে চিঠিটা। হুমড়ি খেয়ে একই সাথে পড়লাম তিনজনে। ডিয়ার মিস্টার শার্লক হোমস, আপনার কাজের ধারাই আলাদা। শতমুখী প্রশংসা করতে হয়। আগুন আগুন চিৎকার শোনার আগে পর্যন্ত বুঝিনি ফাঁদে পড়েছি। বুঝলাম যখন, তখন খটকা লাগলো। কিছুদিন আগে শুনেছিলাম ছবি উদ্ধারের জন্যে আপনার দ্বারস্থ হতে পারেন মহারাজ। তাই কচুয়ানকে আপনার পাহারায় রেখে উপরে গিয়ে পুরুষ মানুষের ছদ্মবেশ ধরলাম। জানেন তো, অভিনয় জিনিসটা আমি ভালোভাবেই রপ্ত করেছি এবং বহুবার দেখেছি পুরুষ মানুষের ছদ্মবেশেই কাজ হয় বেশি। আপনার পেছন ধরে বাড়ি পর্যন্ত এসে যখন দেখলাম সত্যি আপনি শার্লক হোমস, তখন বিবেচকের মতো গুড নাইট জানিয়ে তৎক্ষণাৎ রওনা হলাম স্বামীর সঙ্গে পরামর্শ করার জন্য। ঠিক করলাম এরকম দুর্ধর্ষ প্রতিপক্ষর খপ্পর থেকে রেহাই পেতে হলে দেশ ছেড়ে চম্পট দেওয়া ছাড়া আর পথ নেই। তাই কাল সকালে এসে দেখবেন আমি নেই। ফটো নিয়ে দুর্ভাবনা করতে হবে না গ্র্যান্ড ডিউককে। আমাকে ভালোবেসে যিনি বিয়ে করেছেন তিনি ওর চাইতে উঁচু জগতের মানুষ। রাজা হয়ে আমাকে যে আঘাত উনি দিয়েছেন তার পাল্টা আঘাত আমি দেব না, তবে ছবিটাও দেব না। ভবিষ্যতের রক্ষা কবচ হিসেবে কাছে রাখ। তার বদলে অন্য একটা ছবি রেখে গেলাম, ইচ্ছে হলে উনি রাখতে পারেন। বিশ্বস্ত আইরিন নর্টন অ্যাডলার।
উচ্ছ্বাসে ফেটে পড়লেন গ্র্যান্ড ডিউক। মেয়ের মতো মেয়ে, আমার রানী হওয়ার উপযুক্ত, কিন্তু সমশ্রেণীর নয়, এই যে দুঃখ। আমিও তাই দেখছি, উনি আপনার সমান শ্রেণীর নন। আফসোস রয়ে গেল কেসটাকে এর চাইতে ভালোভাবে শেষ করা গেল না বলে। বলেন কি, এর চাইতে ভালো শেষ আর হয় নাকি? আইরিন আডলার দু কথা বলে না, ফটোটা পুড়ে ছাই হয়ে গেল এত নিশ্চিত থাকতাম না। বলুন, কি পুরস্কার চান আপনি? এই আংটিটা যদি দিই? আংটির চেয়েও দামি জিনিস কিন্তু রয়েছে আপনার কাছে। কি বলুন তো? এই যে এই ফটোটা। আইরিনের ফটো আপনি রাখবেন? বেশ তো, নিন। হেঁট হয়ে অভিবাদন জানিয়ে আমাকে নিয়ে বাড়ি মুখে রওনা হলো হোমস। পেছনে ফিরেও দেখল না যে গ্র্যান্ড ডিউক প্রতি অভিবাদন জানাচ্ছেন কিনা। এই ঘটনার পর থেকেই মেয়েদের বুদ্ধির দৌড় নিয়ে ব্যঙ্গ করা পুরোপুরি ছেড়েই দিয়েছে হোমস। এতক্ষণ আপনারা শুনছিলেন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমসের কাহিনী স্ক্যান্ডাল ইন বহেমিয়া। গল্প পাঠে অনিব্রত, শামীম, সুদীপ, পম্পা, দেবিকা। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। আবারও ধন্যবাদ।